সর্বসম্মতিক্রমে বিশ্বে উগ্র ও বর্বর রাষ্ট্র হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে ইসরায়েল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। ইসরায়েল একটি মহা উদ্ভ্রান্ত রাষ্ট্র, যার সম্মান মর্যাদা বলতে কিচ্ছু নেই, আর গাজায় যা করেছে তার কোনো ক্ষমা নেই। বেনিয়ামিন নেতানিয়াহুকে শুলে চড়িয়ে হাজার হাজার তীর বিদ্ধ করে লাইভ মারলেও যেন ক্ষোভের বহিঃপ্রকাশের পূর্ণ স্বাদ পাওয়া যাবে না। এর চেয়েও তার শাস্তি আরও বেশি হওয়া উচিত। এমন বর্বর জাতি পৃথিবীর আর কেউ কোথাও দেখেনি। তাই তো আমেরিকার ইউনিভার্সিটিগুলো থেকে কানাডা হয়ে ছড়িয়ে যাচ্ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সারা পৃথিবীর শিক্ষার্থীদের মাঝে। এখন বিশ্ব জনদাবি উঠছে ইসরায়েলকে সম্পূর্ণভাবে বয়কট করার, উগ্র ও বর্বর রাষ্ট্র হিসেবে তকমা দিয়ে স্পষ্ট করে দেবার। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন যে সংঘর্ষ আর সংঘাত চলছে তার জন্য মূলত দায়ী মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল। কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না দেশটি। গত 6 মাসে গাজায় একে একে 34,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের আগ্রাসনে এখনও গাজায় প্রতিদিন ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। জাতিসংঘ বলছে, ফিলিস্তিনে গত 7 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত যে পরিমাণ আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে লাগবে প্রায় 14 বছর। গাজায় ইসরায়েলের বর্বরতার ভয়াবহতা বোঝার জন্য খান ইউনিসে পাওয়া গণকবরের নিদর্শনই যথেষ্ট। কচু কাটার মতো মানুষ মেরেছে ইসরায়েলি সেনারা। ওই গণকবর থেকে 350-এর বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে গাজা উপত্যকার জনসংখ্যা 23 লাখের বেশি। এর মধ্যে প্রায় 95% মানুষই খাদ্য ঝুঁকিতে রয়েছে। কয়েকদিন আগে ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাতও মধ্যপ্রাচ্যে উত্তেজনার সৃষ্টি করে। প্রথমে ইরানে হামলা করে ইসরায়েল। সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলার ভবনে হামলা করা হয়। এতে ইরানের বেশ কয়েকজন কর্মকর্তার মৃত্যু হয়। এতে ক্ষুব্ধ হয়ে ইসরায়েলেও হামলা করে ইরান। এতে ইরানের সঙ্গে সংঘাতপূর্ণ সম্পর্ক তৈরি হয় ইসরায়েলের। এদিকে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গাজার কসাই আখ্যা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি নেতানিয়াহুকে জার্মানির নাৎসি নেতা হিটলারের সঙ্গে তুলনা করেছেন। সম্প্রতি ফিলিস্তিনের রাফায় অভিযান চালিয়েছে ইসরায়েল। এ অভিযানের আগে দেশটিকে বারণ করেছিল পুরো বিশ্ব। তাদের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের ডাকেও সাড়া না দিয়ে রাফায় হামলা শুরু করেছে ইসরায়েল। তখন বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েলি নেতারা বিপথগামী হয়ে গেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে উগ্র রাষ্ট্র বলতে এমন রাষ্ট্রকে বোঝায় যে রাষ্ট্র কোনো আন্তর্জাতিক আইন মানে না, কোনো নিয়মের তোয়াক্কা না করে আঞ্চলিক বা আন্তর্জাতিকভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করে। যদিও কোন দেশকে এই তকমা দেওয়া হবে তা নির্ভর করে পশ্চিমা রাজনৈতিক স্বার্থের ওপর। বিল ক্লিন্টনের সময়কাল থেকে এই তকমার প্রচলন শুরু হয়েছে। 2001 সালে 9/11-এর পর মার্কিনিরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালায়। যদিও এর মাধ্যমেই মূলত পশ্চিমা বিরোধী যেসব রাষ্ট্র আন্তর্জাতিক আইন মানত না তাদেরকে উগ্র রাষ্ট্র খেতাব দেয়া হতো। বিশ্বায়নের এই যুগে বর্তমানে ইসরায়েলকেও উগ্র রাষ্ট্র তকমায় ভূষিত করা সময়ের দাবি, কারণ দেশটি গোটা মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলার মূল হোতা। গাজায় গণহত্যা পরিচালনা করে আন্তর্জাতিক আইনের সব সীমা লঙ্ঘন করেছে দেশটি। বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্যই আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের উদ্ভব হয়েছে। আন্তর্জাতিক আইনের উদ্দেশ্য একই, বিশৃঙ্খলা এড়াতে সব রাষ্ট্র আইন মানতে ও তৈরি করতে রাজি হয়েছে। কিন্তু এসব আইনের মর্যাদা অনবরত ক্ষুণ্ণ করছে ইসরায়েল। গত বছর 7 অক্টোবর ইসরায়েল গাজায় হামলা শুরু করে। এ পর্যন্ত এ হামলায় 14,000 শিশুর প্রাণ গেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অক্সফাম বলছে, 21 শতাব্দীতে যত সংঘাত হয়েছে এর মধ্যে গাজায় প্রতিদিন সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি হয়েছে। গাজায় এ অভিযানে স্বাস্থ্য সুবিধার উপর 900 হামলা চালিয়েছে। মেডিকেলের প্রায় 700 কর্মীকে হত্যা করেছে ইসরায়েল। গাজার প্রতি 36 হাসপাতালের 26টি ধ্বংস করে ফেলা হয়েছে। গাজার আল শিফা হাসপাতালে হামাসের সামরিক ঘাঁটি আছে এ দাবি করে সেখানে অভিযান চালায় ইসরায়েল। 2 সপ্তাহের অভিযানে সেখানকার সব আধুনিক মেডিকেল যন্ত্রপাতি ধ্বংস করে দেওয়া হয়। অভিযানের পর যখন সেখান থেকে ইসরায়েলি সেনারা প্রস্থান করছিল তখন দেখা যায় লাশের মুন্ড থেকে মাংস ঠুকরে ঠুকরে খাচ্ছে কাক। এরপর গণকবরে মিলল শত শত মানুষের লাশের সন্ধান। না খেয়ে থাকা মানুষের সহায়তায় কাজ করা মানবাধিকার কর্মীরাও ছাড় পাননি ইসরায়েলের নৃশংসতার কবল থেকে। গত 6 মাসে এমন প্রায় 200 কর্মীর মৃত্যু হয়েছে।
জেনেভা কনভেনশনের ৭৯ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যুদ্ধ চলাকালে সাংবাদিক ও বেসামরিক নাগরিকদের হত্যা করা যাবে না। কিন্তু দেখা গেছে ইসরায়েলের হামলায় নিহতদের প্রায় সবাই বেসামরিক নাগরিক। সুপরিকল্পিতভাবে তারা সাংবাদিকদেরও হত্যা করেছে, এমনকি সাংবাদিকদের পরিবারও রক্ষা পায়নি। তথ্য বলছে ২০২৩ সালে যত সাংবাদিক নিহত হয়েছেন তাদের মধ্যে ৭৫% মারা গেছেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে যেন একটি যুদ্ধ বাঁধাতে মরিয়া ইসরায়েল। গত ৭ অক্টোবরের পর ৪,৭৩৩ বার লেবাননে হামলা করেছে দেশটি। ইরানের কনসুলে হামলা করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস IRGC এর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিকে হত্যা করে দেশটি। এছাড়াও আরও বেশ কয়েকজন নেতার মৃত্যু হয়। জাতিসংঘ সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠের মতেরও গুরুত্ব দেয় না ইসরায়েল। গত ডিসেম্বরে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির পক্ষে উত্থাপিত প্রস্তাবে ১৫৩টি দেশ ভোট দেয়। এতে মাত্র 10টি দেশ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। তবুও যুদ্ধবিরতিতে রাজি ছিল না ইসরায়েল। গত ২৫ মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন থামাতে উত্থাপিত একটি রেজুলেশনে শুধু যুক্তরাষ্ট্র ভোট দিয়েছে। বাকি 14টি দেশ ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তবুও থামছে না দেশটি। সম্প্রতি কানাডা, নেদারল্যান্ডস, জাপান, স্পেন এবং বেলজিয়ামের মতো দেশগুলো ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করেছে। এর দ্বারা এটি প্রতীয়মান হয় যে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের অর্থ দাঁড়ায় ফিলিস্তিনের মুক্তির পথ আটকে দেয়া। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উপর দমনপীড়ন চালাচ্ছেন এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টির তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, পশ্চিমা সভ্যতার স্বরূপ বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে তারা যে জোর গলায় বাক স্বাধীনতার কথা বলে এবং সেটা যে ফাঁকা বলি তাও মানুষ বুঝতে পেরেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী আন্দোলনকে একটি বিশাল ঘটনা বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এসব দেশের সরকারগুলো শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন দমন করে কথিত পশ্চিমা সভ্যতার প্রকৃত চেহারা বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে। রোববার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে এমন মন্তব্য করেন রাইসি। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযান ও ধরপাকড়ের ঘটনা তাদের জন্য আরেকটি কলঙ্ক বয়ে এনেছে, যারা বাক স্বাধীনতা রক্ষা করার দাবি করে। ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্ববাসীর সামনে কথিত পশ্চিমা সভ্যতার ধ্বজাধারীদের স্বরূপ উন্মোচনের এই ঘটনায় গাজা উপত্যকার নিরপরাধ শহীদ ফিলিস্তিনিদের অবদান রয়েছে। বর্বর ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অকাতরে জীবন বিলিয়ে দিয়ে তারা পাশ্চাত্যের কথিত ভদ্র চেহারার মুখোশ খুলে দিয়েছেন। রাইসি আরও বলেন, পাশ্চাত্যে যারা বাক স্বাধীনতার কথা বলে তারা নিজেদের আধিপত্য ধরে রাখার স্বার্থে এই স্বাধীনতার অপপ্রয়োগ করে। তাদের আধিপত্য খর্ব করে এমন কোনো কথা তারা মুখে উচ্চারণ করতে দেয় না। কিন্তু ধরপাকড় অভিযান চালিয়ে ইসরায়েলি নৃশংসতা ও অপরাধ যজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনকে দমন করা যাবে না বলে সতর্ক করে দেন ইরানের প্রেসিডেন্ট। ফিলিস্তিনি কর্তৃপক্ষের PA এর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাফায় ইসরায়েলের সম্ভাব্য হামলার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি রাফা শহরে আক্রমণ করে তাহলে ফিলিস্তিনি জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ঘটবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জর্ডানের এমন নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রোববার সৌদি আরব আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠকে আব্বাস এ মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, ইহুদিবাদী শাসক রাফা আক্রমণ করলে ফিলিস্তিনি জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ঘটবে। এজন্য তিনি রাফায় ইসরায়েলের হামলা এড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। এ সময় মাহমুদ আব্বাস পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, একটি ভয় রয়েছে যে ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনিদের পশ্চিম তীর থেকে জর্ডানে বাস্তুচ্যুত করবে এবং কোনো পরিস্থিতিতেই আমরা ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমির বাইরে বাস্তুচ্যুতকে মেনে নেব না। ফিলিস্তিনি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, জর্ডান এবং মিশর ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার দৃঢ় বিরোধিতা করেছে। আব্বাস ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর দাবি জানান। তিনি বলেন, একটি রাজনৈতিক সমাধান হতে হবে যা গাজা উপত্যকা এবং পশ্চিম তীরকে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত করবে।
গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার প্রতিশোধ হিসেবে এখনও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইতোমধ্যে দখলদার বাহিনীর হামলায় প্রায় 35,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 80,000-এর কাছাকাছি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ঘন বসতিপূর্ণ এই ভূখণ্ডটি সম্পূর্ণ অবরোধ করে রেখেছে ইসরায়েল। ফলে সেখানে বসবাসকারী 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিদের জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। জাতিসংঘ সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একাধিকবার। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন।